viewers, this is Naith from Time Television with your very own health talk show, Live a Little More. Like any other week, we're going to discuss about a very common health condition, and we have a guest always here with us to understand the disease process. This last week, actually, we started from we started discussing upper respiratory tract infection of the pediatric population or the children. And this week also we are going to continue that complications, and also another thing we're going to add here today, that is influenza or flu that we all know. The flu or influenza is a contagious respiratory illness caused by influenza virus that infects the nose, throat, and lungs. It can cause mild to severe illness and at times can lead to death. You may be able to pass on to the flu to someone before you even know that you are sick. The best way to prevent it by getting the flu vaccination. Let's discuss. Our guest here is Dr. Muhammad Akhtar Hassan, MD, attending physician, Jamaica Hospital Center, New York, has his own office at Ozone Park, that is Sunrise Pediatrics. Also another one is Immediate Care at Long Island, New York. Thank you, Dr. Hassan, for coming here, and you helped us understand the upper respiratory tract infection last week. ধন্যবাদ ভাইয়া অনেক, এটা আমাদের জন্য অনেক হেল্প করেছে বাচ্চাদের এই কমন হেলথ কন্ডিশনগুলি, কোল্ড সিমটমগুলি বোঝাতে জন্য আপনি সাহায্য করেছেন। আপনাকে আবার ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, টাইমস টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। আপনি আসলে আপনার লাস্ট উইকে আসলে এটা তো অনেক কমন একটা জিনিস যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা আপনাদের শ্বাসনালীর কি বলবো শ্বাসনালীর উপরের পোর্শনের যে প্রদাহ, এটা বলা হয় যে বিভিন্ন রকম প্রদাহ এবং কমন কোল্ড সিমটম যেগুলো আমরা সর্দি কাশি বলতে বুঝি, এটা আপনি বলছিলেন। তো এই পর্যায়ে আপনি কি মনে করেন যে আমরা আরো কিছু বলতে পারি ওই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে কি কি বোঝায়, কি কি জিনিস আসে এবং তার মধ্যে আর কি কি ইনক্লুড করা যায়? যেটা আরেকটা যেটা ভেরি কমন রোগ বাচ্চাদের হয়ে থাকে, যেটা কানের ইনফেকশন, যেটাকে আমরা অটাইটিস মিডিয়া বলে থাকি। এবং ইনফ্লুয়েঞ্জা খুবই তাৎপর্যপূর্ণ এবছরে, কেন এবছরে বেশ বিভিন্ন আমেরিকার বিভিন্ন স্টেটে এর এপিডেমিক আকারে ইনফ্লুয়েঞ্জা দেখা দিয়েছে, এবং সেটা আমাদের এবছর এবং এ ব্যাপারে আমাদের দর্শকবৃন্দকে অবহিত করা বোধহয় খুবই তাৎপর্যপূর্ণ। আমেরিকাতে বিভিন্ন স্টেটে নাকি নিউ ইয়র্কে বিভিন্ন স্টেটে এপিডেমিক কথাটার মানে হচ্ছে আমাদের যে পরিমাণ আমরা ডিজিজ আশা করি তার চেয়ে বেশি আমাদের বোঝার বা হিসাবের বাইরে হয়ে থাকে যখন, তখন আমরা বলি এটা এপিডেমিক। মানে হচ্ছে আমাদের যে পরিমাণ রোগ আসার কথা ছিল ইনফ্লুয়েঞ্জা তার থেকে বেশি এবং এটা হিসাবের বাইরে ছিল। এটা কেন হলো? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা প্রতি বছর দেওয়া হয়, সেটা রিসার্চ ল্যাব বিভিন্ন ধরুন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার স্যাম্পলস নিয়ে একটা এই বছরের যেটা ফ্লু করতে পারে বা ফ্লু হতে পারে, যে সেই ধরনের ওই জীবাণুর এগেনস্টে ভ্যাকসিন তৈরি করে। তো অনেক সময় সেই ভ্যাকসিনটা অ্যান্টিজেনিক ড্রিফটের কারণে ফেল করে, হয়তো এর মধ্যে আরেকটা নতুন স্ট্রেইন চলে এসছে, সুতরাং কিংবা ওইটাই রেজিস্ট্যান্ট তৈরি করে ফেলছে। হ্যাঁ, তো সেই কারণে ফ্লু ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে অনেকেরই ফ্লু হচ্ছে, এবং সেটা এ ব্যাপারে হয়েছে অনেক রোগী দেখা যাচ্ছে যে ফ্লু ভ্যাকসিন নিয়েছে তারপরেও ফ্লু হয়েছে। এটা একটা খুব বড় ধরনের কমপ্লেইন থাকে, এই জন্য অনেকে আবার ভ্যাকসিনেশনের দিকে যায়ও না। খুব কমনলি শোনা যায় যে আমি তো ভ্যাকসিন নিলাম তারপরেও আমার ফ্লু হলো। এটার ব্যাপারে অনেক অভিভাবকের কিছু ভ্রান্ত ধারণা আছে, যেমন ফ্লু ভ্যাকসিন নিলে ফ্লু ভ্যাকসিনের কারণে ওটা তো একটা মানে ওটা ডিজিজ করে না, কিন্তু ওটা ডিজিজকে প্রতিষেধক হিসেবে দেওয়া হয়, কিন্তু ওটার কারণেও কিছু সিমটমস হয়, যেটা একটু সর্দি কাশি বা ফ্লু লাইক সিমটমস, কিন্তু সেটা কিন্তু আর ফ্লু নয়। কিন্তু অভিভাবকরা মনে করেন যে ফ্লু ভ্যাকসিন দেওয়ার কারণেই বোধহয় ওটা হয়েছে, সেটা সঠিক নয়। আর যেহেতু এবার অনেকের ডেথও হয়েছে ফ্লুর কারণে, অনেক বাচ্চা, অনেক চিলড্রেন ফ্লুর কারণে, সেই জন্য ফ্লু ভ্যাকসিনটা দেওয়া খুবই অপরিহার্য। আমার মনে হয়
এটা কোন কি ধরনের বয়সের রেঞ্জের বাচ্চাদের ডেথ, এটা ডেথের মতো এত বড় কমপ্লিকেশনটা? ফ্লুটা সাধারণত খুবই ছোট বয়সের বাচ্চাদেরকে আক্রান্ত করলে সেটা একটা সিরিয়াস হতে পারে, এবং যারা খুবই বয়স্ক এল্ডারলি তাদেরও ইমিউনো কম্প্রোমাইজ বা অন্যান্য রোগ শোক যেমন ক্রনিক কন্ডিশন, অ্যাজমা, ডায়াবেটিস, এটা যাদের অনেক বাচ্চারা রয়েছে সিস্টিক ফাইব্রোসিস পেশেন্ট, হার্ট ডিজিজ পেশেন্ট, বাচ্চারা অনেকের হার্ট ডিজিজ আছে, অ্যাজমা আছে, এইসব বাচ্চাদের দেয়ার রিস্ক পপুলেশন, হাই রিস্ক পপুলেশন ফর গেটিং ইফ দে হ্যাভ ফ্লু, তাহলে তাদের ওটা সিভিয়ারিটি হতে পারে। আচ্ছা, দর্শক শুনলেন উনি যেটা বললেন যে এবছর আমাদের প্রথমে যেটা বলেছি যে এবছর যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে বেশি পরিমাণ ফ্লু দেখা গেছে, এবং এতে মৃত্যুর মতো কমপ্লিকেশন, মৃত্যুর মতো শেষ পর্যায়ের ব্যাপারটাও অনেক ক্ষেত্রেই ঘটেছে। এটার মধ্যে অনেকগুলো কারণ আছে। উনি যেটা বললেন যে এটা খুব বেশি জরুরি ফ্লু ভ্যাকসিনেশনটা নেওয়া, কারণ কিছু কিছু সময় দেখা যায় বাচ্চারা ক্রনিক কিছু কন্ডিশন থাকে, অনেক দুর্বল, ইমিউন সিস্টেম তাদের অনেক ভালো থাকে না অনেক কারণে, কিংবা তাদের জন্মগত হার্টের অসুখ, কিংবা অ্যাজমা, কিংবা আরো কিছু রেসপিরেটরি ডিজিজ, কিংবা কোনো বয়স্কদের ক্ষেত্রেও এরকম ঘটনা থাকতে পারে যে ইমিউনো কম্প্রোমাইজ কিছু পেশেন্ট, কিংবা তার ক্রনিক লাং কিংবা হার্ট কন্ডিশন। তো বাচ্চাদের ক্ষেত্রেও একই ব্যাপার। এইসব ক্ষেত্রে দেখা যায় কি তার ফ্লুটা হওয়ার পরিমাণও বেশি হচ্ছে, এবং হয়ে গেলে তখন কমপ্লিকেশন, লং টার্ম কমপ্লিকেশনের হার থাকে অনেক বেশি। কিন্তু অবশ্যই ফ্লু ভ্যাকসিনেশনটা অনেক অনেক বেশি জরুরি এই ক্ষেত্রে। কিন্তু ফেল করে যখন, তখন তো একটা ভয়ের ব্যাপার থাকেই। যখন যেটা আপনি বলছেন যে এবার এটা কি ফেল করার জন্যই কি এগুলো হয়েছে এপিডেমিক, নাকি নেয়নি ভ্যাকসিনেশন? এটা না, এবার দেখা গিয়েছে যে বেশ কিছু ফ্লু আপনার, আমি যেমন ওজন পার্কে প্র্যাকটিস করি, লং আইল্যান্ডে প্র্যাকটিস করি, দু জায়গাতেই আমি অনেক শিশুকে ফ্লু পজিটিভ পেয়েছি এবং তাদের ফ্লু হয়েছে, এবং সাধারণত এদের বেশ কয়েকদিন বেশ হাই ফিভার থাকে, তারপরে এরা খুবই সিক, এদের ডায়রিয়া আছে, এদের গায়ে ব্যথা আছে। হ্যাঁ, তো কি ধরনের আপনি বলেছেন, তারপরও মানে আবার একটু বলছি যে কি ধরনের বয়সের শিশুরা বেশিরভাগ বলতে পারে সিমটমগুলিকে? একদম ছোট বাচ্চা তো বলতে পারবে না, কিন্তু ছোট বাচ্চা যদি না বলতে পারে, কিন্তু আপনি টেস্ট করে তো জানতে পারছেন যে তার ফ্লু হয়েছে কিনা। ডাক্তার তো যদি সাসপেক্ট করে যে তার ফ্লু হয়েছে, তাহলে আমরা ইমিডিয়েটলি ফ্লু টেস্ট করি, যেটাও এই স্টেপ ফ্রেঞ্জাইটিসের মতো র্যাপিড টেস্ট। সেটা ফ্লু টেস্ট করে আমরা ফ্লু এ অথবা ফ্লু বি আমরা ধরতে পারি। ধরতে পারলে যে তার ফ্লু হয়েছে, ফ্লু কমপ্লিকেশনস রয়েছে, এবং ফ্লু হওয়ার কারণে বাচ্চা অসুস্থ এবং কিছুদিনের মধ্যে আবার সুস্থ হয়ে যাবে। আবার যারা এই ফ্লুর কারণে অনেক কমপ্লিকেশন হতে পারে, হ্যাঁ, সেটা যাতে না হয় সেটার জন্য ওষুধও রয়েছে। যেমন আমরা এখন অস্টেলমিভি এর যেটা ট্যামিফ্লু ইউজ করি, ট্যামিফ্লুটা ট্রিটমেন্ট হিসেবে। ট্যামিফ্লুটা ঠিক নট এ টোটাল কিওর, বাট আপনার ট্যামিফ্লু দিলে তাদের যে সিমটমসের ডিউরেশন প্লাস সিমটমসের সিভিয়ারিটি, দুটাই হেল্প করে। হ্যাঁ, হেল্প করে। সুতরাং আমরা যদি একটা ফ্লু সাসপেক্ট করে এবং ফ্লু টেস্ট করে ফ্লু ডায়াগনোসিস করতে পারি, তাহলে তাকে ট্যামিফ্লু দিয়ে থাকি। এবং ট্যামিফ্লুর কারণে শুধু তাকেই দেই না, যার ফ্লু পজিটিভ হয়েছে তাকে তো ট্যামিফ্লু দিনে 2 বার করে 5 দিন দেই, এবং যারা ফ্লুটা তো আশেপাশে রয়েছে তারাও আক্রান্ত হতে পারে, বিকজ ইট ইজ ক্লোজ কন্ট্যাক্ট পিপল। তো তাদেরকেও 10 দিনের জন্য প্রোফাইলেকটিক, বাচ্চাদের বড়দের সবাইকে এটা দিয়ে থাকে ট্যামিফ্লু, এবং সেটা ওয়েট অনুযায়ী ডোজটা নির্ণয় করা হয়। নিশ্চয়ই। একটা ব্যাপার হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের যে সিমটমগুলি, এর সাথে তো ইনফ্লুয়েঞ্জা ফ্লুর সিমটমগুলি তো মার্চ করে যায়।
আপনি প্রথমে কিছু সন্দেহ করেন কিছু কিভাবে? কিছু 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 মার্চ করে, কিন্তু ডাক্তার হিসেবে আমরা ফ্লু সাসপেক্ট কিভাবে করি, যখন দেখি যে নর্মাল সর্দি কাশির, সাধারণ সর্দি কাশি যেটা ধীরে ধীরে শুরু হওয়ার কথা, ফ্লুটা সাডেনলি হাই ফিভার, আচ্ছা আচ্ছা, হঠাৎ করে হাই ফিভার হলো, এবং ফিভার মানে হাই বলতে হাই বলতে ধরেন 102-3 এর উপরে? 102, 103, আচ্ছা 104, ভেরি হাই ফিভার। আচ্ছা, এবং সেটা আসে যায় কোনো মতেই, কদিন এরকম 2-3 দিন এরকম হচ্ছে আর কি? 2-3, 4 দিন, 5 দিন তার খালি ফিভার। হুম হ্যাঁ, তার সাথে তার হেডেক, হুম, তার বমি, তার ইরিটেবিলিটি শুরু হচ্ছে। ডায়রিয়া, হুম, বেলি পেইন, মাসেল এক। আচ্ছা, হ্যাঁ, একটু বড় বাচ্চাই বড় বলতে বাচ্চা, পারবে, আচ্ছা হ্যাঁ। ওর যারা বলতে পারে। হুম, তো সেগুলা যখনই আমরা দেখি তখনই আমরা ফ্লুর জন্য সন্দেহ ফ্লু করেন। করি। আরেকটা কারণ ফ্লু টেস্ট, ফিজিশিয়ান পেডিট্রিশিয়ান হিসেবে ফ্লু টেস্ট করার কারণ, যখনই কোনো এলাকায় এপিডেমিক হিসেবে কোনো রোগ দেখা যায় তখন আমাদের সন্দেহটা আচ্ছা, বেড়ে বাড়তেই যায়। থাকে, আচ্ছা। সুতরাং সেটার কারণেও আমরা যখন দেখি একটা সিক বাচ্চা, তখন তার আর ফ্লু আশেপাশে টেস্টটা করে ফ্লুটা positive রুল আউট পেয়েছে। করতে চেষ্টা করি। আচ্ছা, মানে একই জায়গা থেকে একটা শিশু আসলো, আপনি অ্যাড্রেস দেখে হুম, আরো যদি লোকজন এখান থেকে আসে বাচ্চা হুম, বাচ্চা কাচ্চা নিয়ে, তখন আপনি হুম। তাদের সবার জন্য এই টেস্টটা অনেক সময় স্কুলে থাকে, টেক কেয়ারে থাকে, টেক কেয়ারে থাকে। ও কোনো অন্য কারো যদি ফ্লু হয়ে থাকে, তারা এসে বলে যে আচ্ছা, আমার আমার আশেপাশে ফ্লু একটা হয়েছে, বাচ্চার হ্যাঁ বন্ধু বাচ্চা ফ্লু বান্ধবের, হয়েছে, বা একই পরিবারের অন্য সদস্যর এক্স্যাক্টলি, ফ্লু ভাই হয়েছে। বোন হতে পারে, হ্যাঁ, সেইগুলাতে আমাদের হাই সাসপেশন থাকে, ডায়াগনোসিস করার এটা ইজি। ইজি হয়ে যায়। আম, এটা এটা দর্শকরা কি যে মানে এই টেস্টটার নাম কি জানতে পারে, মানে যা জানার দরকার নেই তাদের জন্য, যে বললো যে ঠিক আছে, এটা কি তাদের জন্য ইম্পর্টেন্ট যে ফ্লুর জন্য টেস্ট করার জন্য এই টেস্টটা কি? না, এটা একটা ইমিউনোঅ্যাসে টেস্ট, আচ্ছা, মানে এটা তাদের এনজাইম দরকার নেই, এতটুকু দরকার নেই, এটা ডাক্তাররা করবেন অবশ্যই। যেটা বললেন ডাক্তার, যে ইনফ্লুয়েঞ্জার সাথে আপনার গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যা কমন কোল্ড যেমন সর্দি কাশি যাকে বলে, তার থেকে এটার একটু পার্থক্য হলো এটাতে খুব হাই ফিভার থাকে, উঠানামা করে, এবং 2-3 দিন ধরে থাকলো এবং আপনার বাচ্চার জ্বর এইভাবে উঠানামা করছে, অনেক উপরে উঠে যাচ্ছে। এই সিমটমগুলি থাকে, গা ব্যথা থাকে একটু, বড় শিশুকে আপনি দেখবেন গায়ে ব্যথা থাকতে পারে, পেটে ব্যথা, বমি থাকতে পারে। তো এইসব সিমটম গুলো থাকে। কাশি তো কাশিও থাকতে পারে, বাট এগুলো কিন্তু খুবই এই সিমটম গুলো ওই ভাগেও পাওয়া যেতে পারে, বাট এই জ্বরটা একটু উনি বললেন যে খুব বেশি পরিমাণ থাকে। আর এই যে আশেপাশে আপনি যখন জানলেন যে হ্যাঁ আপনার প্রতিবেশীর কোনো বাচ্চার সাথে আপনার বাচ্চার সাথে স্কুলে যায় কিংবা একই ডে কেয়ারে যায়, তখন সন্দেহটা বেড়েই যায় এবং আপনি তো অবশ্যই সতর্ক থাকবেন। ডাক্তার তো আছেনই, উনি তো সব টেস্ট করবেনই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটার জন্য বলা হয়েছে যে আপনি নিজের চিকিৎসাটা আপনি নিজে করবেন না, নিজের বাচ্চার চিকিৎসাটা আপনি কখনোই নিজে করতে যাবেন না। যে জ্বর হলো আমি ওষুধ খাইয়ে দিলাম, জ্বর দেখা গেল কিছুক্ষণের জন্য কমলো, কিন্তু আপনি কিন্তু রোগটাকে চাপা দিয়ে রাখছেন, এটার জন্য আরো ভয়াবহ একটা বিপদ ডেকে আনা হবে, আর কিছুই না। তো এটা আপনি বলেন। আর আবারও বলছি যে ছড়ানোটা কিভাবে ছড়ায়, এটা যদি আবার একটু বলেন। একইভাবে যেমন সর্দি কাশি ছড়ায়, সে একই ড্রপলেট ইনফেকশন থ্রু ক্লোজ কন্ট্যাক্টস, secretions, nasal secretions, coughing, sneezing, একই ইউটেন্সিলস ইউজ করা, একই গ্লাস ইউজ করা। দেখা যায় যে বাচ্চাদের জন্য সবার আলাদা আলাদা গ্লাস ইউটেন্সিলস ব্যবহার করার পরে ধুয়ে ফেলা, এটা এমনিতে এটা অসুস্থ না হলেও আমার মনে হয় যে এটা ইম্পর্টেন্ট, যে আপনি প্রতিটা বাচ্চাকে আলাদা ইউটেন্সিলস মানে চামচ এবং বাটি, প্লেট যেটা দিলেন সেটাতে আলাদা করে ফেলানো ভালো, এবং পরে আপনি ধুয়ে ফেললেন, এটা খুব ইম্পর্টেন্ট। আর যখন আপনি জানলেন যে আপনার একটা বাচ্চা সিক একই পরিবারে, তখন অবশ্যই তার গ্লাসটা কিংবা তার চামচটা আপনি আরেকটা সুস্থ বাচ্চাকে দেবেন না, কিংবা শেয়ার করবেন না। খেলনা শেয়ার করা যাবে না। যখন একটা বাচ্চা অসুস্থ থাকে তখন তার খেলনাগুলো পরে ধুয়ে বা পরিষ্কার করেই ওখানে রাখা উচিত, এবং ওই বাচ্চার সাথে যেন অন্য কোনো বাচ্চা খেলতে না আসে, কিংবা আপনি এটা আপনার মোরাল রেসপন্সিবিলিটি। আপনি জানছেন যে আপনার বাচ্চার দ্বারা যদি আরেকটা বাচ্চা ইনফেক্টেড হয়, পরবর্তীতে সেই বাচ্চার দ্বারা কিন্তু আপনার বাচ্চা ইনফেক্টেড হতে পারে, এটা বাইল্যাটারাল। সো আমাদের সবসময় আমাদের এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে। আর স্নিজিং, কফিং যেটা বলেন যে ড্রপলেট ইনফেকশন, এই যে ড্রপলেট মানে হচ্ছে যে আপনার খুব বিন্দু বিন্দু পানির কণা, যেটা আরো ছোট, সেভাবেই তো আপনি যখন হাঁচি দেন আপনি জানেন যে অনেক এই হাঁচিটা ছড়িয়ে যায়, তার সাথে মিলিয়নস অফ ভাইরাস এর মধ্যে থাকতে পারে। সুতরাং এটা এইভাবে আমরা ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে থাকে। তো এটা অবশ্যই বাচ্চাদেরকে শেখাতে হবে যে কিভাবে কাভার করতে হয় আপনার স্নিজিং এবং কাফিং, এটা খুব ইম্পর্টেন্ট, এভাবে ছড়ায়।
আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যাব। বিরতির পরে দর্শক আপনাদের সঙ্গে আবার আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম ইনফ্লুয়েঞ্জা অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, বাকি অংশটুকু। দর্শক ফিরে আসছি উইথ লিভ এ লিটল মোর। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ইনফ্লুয়েঞ্জা অর কমন কোল্ড অর আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস। আমরা বলছিলাম যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু যেটা আমরা বলে থাকি সেটা কিভাবে ছড়ায় এবং কোন পর্যায়ে আপনি ডাক্তারের কাছে যাবেন। ইমিডিয়েট কতগুলো সিমটম আছে যেটার জন্য আপনি হঠাৎ আপনি মধ্যরাতে দেখা গেল আপনার পেডিয়াট্রিশিয়ানকে কল দিতে পারলেন না, কিন্তু আপনাকে ইমার্জেন্সিতে খোলা আছে, সেই ইমিডিয়েট সিমটমগুলি কি? যে হঠাৎ আপনি কেন যাবেন? শুধুই কি জ্বর? মানে এই ধরনের ব্যাপারগুলো কিছু থাকে কিনা? অনেক বাচ্চারা হঠাৎ করে কানে ব্যথা বলে, যারা কমপ্লেন করতে পারে তারা কানে ব্যথা বলে। আচ্ছা। কিন্তু যারা খুবই ছোট শিশু তারা সাধারণত দে বিকাম ভেরি ফাসি, ইরিটেবল, কান্নাকাটি করছে, কোনো মতেই কান্না থামছে না এবং বেশ জ্বর, আবার অনেক সময় জ্বর নাও থাকতে পারে বাট ফাসি। তো এটার জন্য মানে এইসব দেখলে বোঝা যাবে যে আমাকে এখন বসে থাকলে চলবে না, কিংবা শ্বাস নিতে গিয়ে আপনার যদি নস্ট্রিলটা মানে ফুলে ফুলে যায়, মানে দেখা যাচ্ছে শ্বাস খুব জোরে জোরে নিচ্ছে, আপনার নাকের পাটা যেটা আমরা বলি নস্ট্রিল, এটা আপনি এটা বাচ্চা খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, আপনি বুঝতে পারছেন যে এটা কষ্ট হচ্ছে, তখন কিংবা রিব দেখতে পারবেন যে বুকের খাঁচার মধ্যে যে আপনার স্কিনটা বা ঘন ঘন শ্বাস নিচ্ছে, এটা ভিতর দিকে ঝুঁকে যাচ্ছে বুকের মাংসপেশিগুলি, তখন আপনি বুঝতে পারবেন যে এটা খুব স্বাভাবিক, বোঝাই যায় যে আপনার বাচ্চা অসুস্থ। কিন্তু 104-এর উপর জ্বর, এই ধরনের সিমটমগুলো থাকলে তখন পেডিয়াট্রিশিয়ানের অপেক্ষা না করে রাতেই হয়তো বা এরকম কোনো ব্যাপারগুলো তো রাত্রে বেশি হয়। আরেকটা জিনিস, কেন রাত্রে বেশি হয় মানে এই কোল্ড সিমটমগুলি, এটা কি আমরা লাইং ডাউন হচ্ছি সেই কারণে, ট্র্যাক্টের উপরে চাপ পড়ছে বা এরকম কিছু অনেক সময় বলে? আমার মনে হয় আপনার রাত এবং দিনের তেমন কোনো কারণ নেই, তবে যখন বাচ্চারা শুয়ে থাকে তখন তাদের নাকের সর্দি পিছন দিকে যায় এবং যেটাকে বলা হয় পোস্ট নাসাল ড্রিপ, সেই কারণেও তাদের শ্বাসের বেশ কষ্ট হয়। আর যেটা আমি জানি ক্রুপ একটা রোগ আছে বাচ্চাদের, সেটাও ভাইরাসের কারণে হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হতে পারে, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মিজলস ভাইরাস। সো সেটা সাধারণত দেখা গিয়েছে বেশ মাঝরাতের পরে সিমটমস দেখা যায়। বার্কিং কফ মানে কিরকম সাউন্ড করে? মানে বার্কিং যেমন কাক ডাকছে যে বার্ক করে, সেরকম বার্কিং কফ, মানে খুবই কর্কশ একটা আওয়াজ বের হচ্ছে কাশির সাথে। কাশিটা করতে পারছে না কমপ্লিটলি, কাশিটা খুব কষ্টকর একটা কাশি। সেটা কোনো আপনার আমাদের লাংসের ইনফেকশন না, সেটা ল্যারিংসের ইনফেকশন। ট্র্যাকিয়া, ল্যারিংস, এই দুটো অর্গান যেটা রয়েছে তার ইনফ্লামেশন কারণে, এবং ভাইরাসটাই সেই ইনফ্লামেশনের কারণ হয়। এটার জন্য অনেক সময় দর্শক এটা বলছে এগুলো সবই আসলে রিলেটেড থাকে। উনি যেটা বলেন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে হচ্ছে শ্বাসনালীর উপরের পর্যায়ে অনেক কিছু থাকে। আমার নোজ থেকে শুরু হলো, নোজ, তারপরে ফ্যারিংস, ল্যারিংস, এগুলো আস্তে আস্তে করে যেতে থাকে। আপনি হয়তোবা ছবিটা দেখেছেন, এবং তারপরে তো আপনার ট্রাকেটা বিভাজন হতে থাকে, তো এবং অনেক শেষে এসে লাংসের মধ্যে গিয়ে ব্রঙ্কিওলে শেষ হয়। তো আমরা নিচের ভাগের কথা বলছি না, আমরা উপরের ভাগের কথা বলছি, যেখানে জায়গায় প্রদাহ কিংবা ইনফেকশন ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দুটো দ্বারাই হতে পারে। বিভিন্ন রকম সিমটম নিয়ে আসতে পারে বাচ্চা। উনি যেটা বললেন ল্যারিনজাইটিস, এটাও একটা দেখা যাবে যে বাচ্চা কষ্টকর একটা কফ নিয়ে আসছে। আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না, নিশ্চয়ই পেডিয়াট্রিশিয়ানের কাছে তখন আপনাকে যেতে হবে, বুঝতে হবে যে কি ট্রিটমেন্ট। এটা তো আবার ট্রিটমেন্ট এমন কিছু বোধহয় ল্যারিনজাইটিসে কি এত বেশি কিছু ট্রিটমেন্ট? গ্রুপের বেশ মানে গ্রুপ থেকে রেসপিরেটরি ফেইলিয়ার হতে পারে, বিকজ আপনার উপরে শ্বাসনালী শুরু হয়ে গেছে এবং সেই কারণে আপনি শ্বাস নিতে পারছেন না। আচ্ছা, ইনফ্লেমড হয়ে ফুলে গেছে, যার ফলে আপনি শ্বাস না নেওয়ার কারণে
অক্সিজেন সাপ্লাই টু দি টিস্যুস আনলেস মানে কমে গেল। তো তার কারণে এবং আপনাকে ওয়ার্ক অফ ব্রিদিং, আপনাকে বেশ কষ্ট করে আপনার লাংস কাজ করছে, সেই কারণে একসময় লাং ফেল করতে পারে, রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে। সুতরাং এটাও সিরিয়াস একটা ব্যাধি বাচ্চাদের, যেটাকে আমরা ক্রুপ বলে থাকি। ক্রুপের ব্যাপারেও সতর্ক থাকা উচিত। এটা কি হয়ে থাকে এখানে? হ্যাঁ, এখানে হতে পারে। অনেক সময় বলে যে এটার ট্রিটমেন্ট হচ্ছে আপনার হিউমিডিফাইড অক্সিজেন কিংবা এপিনেফ্রিন, স্টেরয়েড। সাধারণত আমরা যেভাবে ম্যানেজ করে থাকি, যে এই ধরনের বাচ্চারা এলো, এটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, ভেরি সিভিয়ার হতে পারে, ডিপেন্ডিং অন দি গ্রেডেশন বা ডিগ্রিজ অফ অর দি সিভিয়ারিটি আমরা সেইভাবে ম্যানেজ করি। যেমন ধরুন কেউ আসছে বার্কিং কফ নিয়ে, কাশিটা হচ্ছে বার্কিং কফ এবং শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তো এলে পরে আমরা তার পালস অক্সিমিটারটা দেখি, তার অক্সিজেন স্যাচুরেশন কত। যদি কমের দিকে থাকে তার মানে তার খুব কষ্ট হচ্ছে, সে যেভাবে শ্বাস নিচ্ছে কোনো স্ট্রাইডর আছে কিনা। আমরা যদি স্টেথোস্কোপটা ল্যারিংসের উপরে রাখি তাহলে একটা শব্দ হয়, সেই শব্দ থেকে আমরা বুঝি যে বাচ্চা স্ট্রাইডর হচ্ছে। হ্যাঁ, inspiratory stridor. সেই stridor থেকে is one of the sign or the diagnostic sign. তারপরে আমরা ইমিডিয়েটলি কষ্টটা, এই শ্বাসকষ্টটা বিহিত করার জন্য আমরা ডেকাড্রন শট দিয়ে থাকি, ডেক্সামেথাসোন স্টেরয়েড শট দিয়ে থাকি, এবং তাতে ইনফ্লামেশনটা কমে আসে এবং ফোলাটা কমে যায়। ভাইরাসের কারণে, যে ভাইরাসের কারণে ইনফ্লামেশন হয়েছে ল্যারিংস এবং ট্র্যাকিয়ার, সেই ইনফ্লামেশনটা কমানোর জন্য অ্যান্টি ইনফ্লামেটরি ডোজ, যেটা স্টেরয়েড, সেই স্টেরয়েডটা ইনজেক্ট করি। এবং সাথে সাথে আমরা বাচ্চাকে যদি অক্সিজেন লাগে অক্সিজেন দেই, অথবা নেবুলাইজার ট্রিটমেন্ট যেমন অ্যালবুট্রল আমরা দেই না, বিকজ এটা তো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট না, এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। সুতরাং আমরা নর্মাল স্যালাইন অ্যাজ এ মিক্সড থেরাপি দিয়ে থাকি, নর্মাল স্যালাইন নেবুলাইজেশন, এবং দেখি বাচ্চা ইমপ্রুভ করছে কিনা। বাচ্চা যদি এইভাবে ইমপ্রুভ করে তাহলে আমরা পরবর্তীতে মাকে ডিসচার্জ করি পেশেন্টকে, এবং বলি যে বাসায় নিয়ে তাকে, যদি মেশিন থাকে নেবুলাইজার মেশিন, তাহলে স্যালিন দিয়ে নেবুলাইজার এরকমভাবে ট্রিটমেন্ট দিলে এভরি লাইক 4 hours 5 hours কয়েকটা ট্রিটমেন্ট দেওয়া। হ্যাঁ, গ্রুপের এটা ট্রিটমেন্ট উইথ নর্মাল স্যালিন। আর বলে থাকি যদি মেশিন না থাকে তাহলে বাথরুমের যে হট শাওয়ার আছে, শাওয়ারটা টার্ন করে যে ইয়েটা আসবে, মিস্টটা আসবে, সেই মিস্টটার জন্য বাচ্চা ইনহেল করে। হ্যাঁ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটা এইভাবে ম্যানেজ করা হয়। আর যদি আপনার খুব সিরিয়াস হয় তাহলে তো অনেক সময় ইন্টুবেশনও দরকার হয়ে থাকে, শ্বাস নিতে পারছে না, বাচ্চার রেসপিরেটরি ইজ ইম্পেন্ডিং রেসপিরেটরি ফেইলিয়ার, সেখানে তো তাকে ইন্টুবেটও করার প্রশ্ন হয়। হ্যাঁ, সুতরাং ক্রুপটাকে ছোটখাটো আপার রেসপিরেটরি ইনফেকশন হিসেবে ধরা যায় না, এটা সিভিয়ার কন্ডিশন। এর থেকেও তো বেশি আছে এপিগ্লোটাইটিস, হ্যাঁ, এপিগ্লোটাইটিস আরো সিরিয়াস। অ্যাজমাটাও সিরিয়াস। সুতরাং ওই গ্রুপেই সিরিয়াস ইলনেসের মধ্যেই গ্রুপটা পড়ে থাকে। একই ধরনের সিম্পটম দিয়ে শুরু হতে হতে এক দিকে কমপ্লিকেটেড হয়ে থাকে, সিম্পটমগুলো শুরু হতে থাকে। সব ক্ষেত্রেই ব্যাপার হচ্ছে যে ভাইরাস দিয়ে মেইনলি হচ্ছে যখন, তখন প্রিভেনশনের ব্যাপারটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এটা বারবার বলছি যে প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট মোর দ্যান ট্রিটমেন্ট সামটাইমস। সো এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি প্রতি সময় বাচ্চাকে অভ্যাস করালেন কিভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে সবসময়, খাওয়ার আগে পরে। বাচ্চাদের স্বভাব থাকে মুখে হাত দেওয়া, কিংবা খেলনা চুষে চুষে খাওয়া, কিংবা কামড়ানো। তখন ওই খেলনাগুলো যাতে পরিষ্কার থাকে, অনেক সময় দেখা যায় যে অনেক খেলনা লেগো দিয়ে খেললো, অনেকগুলো লেগো নষ্ট হয়ে গেল, ময়লা হয়ে গেল। এগুলো টাইম টু টাইম ক্লিন করা আমাদের মা হিসেবে তো অবশ্যই একটা দায়িত্ব থাকে।
ধুলাবালি এগুলো সবকিছুর মধ্যে ছড়ানো থাকে, হাঁচি কাশি, আমাদের খেলনাগুলোকে, লেগোগুলিকে বা ছোট ছোট যে সমস্ত অনেক খেলনা থাকে টয়েস, আমাদের উচিত মাঝে মাঝে এটাকে ক্লিন করা এবং হাঁচি কাশি কিভাবে দিতে হবে বাচ্চাদেরকে শেখাতে হবে। এবং অবশ্যই এবং হ্যান্ড স্যানিটাইজার, ওয়াইপস থাকে বিভিন্ন, এগুলি স্কুলের ব্যাগে দিয়ে দেওয়া যেতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এভাবে যদি আপনি আপনার কিছুটা সাহায্য করেন, আরেকজন যদি একটু সাহায্য করে, এটি স্প্রেডটা অনেক কমে যায় এবং পরবর্তীতে আমরা অনেক ধরনের কমপ্লিকেশন এড়াতে পারি। আরেকটা বলছেন ভাইয়া যে কানের ইনফেকশন, অটাইটিস মিডিয়া, এটাকে একটু বলবেন? এটা কানের ইনফেকশন এটা খুবই কমন। আচ্ছা আমাদের প্র্যাকটিসে দেখবেন যে পেডিয়াট্রিক প্র্যাকটিসে কানের ইনফেকশন ইজ ভেরি কমন। আচ্ছা এবং জ্বরের প্রধানত কারণ দেখা যায় অনেক সময় বাচ্চাদের কানের ইনফেকশন। আচ্ছা আচ্ছা যারা খুবই ছোট বাচ্চা তারাও অনেক সময় হাই ফিভার নিয়ে আসে, কয়েকদিনের সর্দি কাশি ছিল, পরে হঠাৎ বেশ জ্বরটা বেড়ে গিয়েছে আচ্ছা এবং বাচ্চা খুব ফাসি, ইরিটেবল, তখন তাকে, এবং অনেক সময় ছোট বাচ্চারা যারা পুল করছে, কথা বলতে পারে না তারা টাক করে বা পুল করে, ইয়ার পুলিং। তো এগুলো সিমটমস নিয়ে বাচ্চারা আসে। আচ্ছা তো বাচ্চাদের যে ইয়ার ইনফেকশনটা হয় তার কারণ হচ্ছে, এটাও ব্যাকটেরিয়ার কারণ, ভাইরাস সামান্য রোল প্লে করে কোনো কোনো সময়, ভাইরাসের কারণে হয়। কিন্তু ব্যাকটেরিয়া, যেমন 3টা ব্যাকটেরিয়া, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এবং মোরাক্সেলা ক্যাটারলিস, এই 3টা মানে এটার মেইন সিগনেচার ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত আমাদের আপার রেসপিরেটরি বসবাস করে, কিন্তু যখন তারা একটা উপযুক্ত এনভায়রনমেন্ট পায় তখন তারা প্রকাশ করতে শুরু করে, হ্যাঁ, তখন তারা আমাদের ইয়ার ড্রাম কে ইনফেক্ট করে। তো মিডল ইয়ার সিমটমস বা অটাইটিস মিডিয়া যেটাকে আমরা ইয়ার ইনফেকশন বলি, সেটা হচ্ছে আমাদের মিডল ইয়ারের সাথে আমাদের থ্রোটের কানেকশন আছে। তো আমাদের যে কানের যে পর্দার পিছনে যদি কোনো ফ্লুইড থাকে সেটা ড্রেন করে ইন্টারস্টিশিয়াল টিউব দিয়ে গলায় চলে আসে। কিন্তু যখন এই সর্দি কাশি লাগে তখন ওখানে সিক্রেশন জমা হয় এবং ওটাকে ইডিমা হয়, ইন্টারস্টিশিয়াল টিউবের মিউকাস লাইনিং এ ইডিমা হয়। তো ইডিমার কারণে ওটা ন্যারো হয়ে যায় এবং ব্লকেজ হয়। ব্লকেজ হওয়ার কারণে সিক্রেশন গুলো আর থ্রোটে আর ড্রেন হতে পারে না। ড্রেন না হওয়ার কারণে এইসব ব্যাকটেরিয়াগুলো তখন খুব অ্যাক্টিভ হয় এবং কানের মিডল ইয়ারে ইনফেকশন তৈরি করে। এবং সেটা আমরা কিভাবে বুঝি? প্রধানত আপনাকে সিমটমগুলো বললাম, যে হাই ফিভার, কান পুল করছে, ফাসি, বা যারা বড় তারা তো এসেই বলবে যে আমার কান ব্যথা করছে, কানে ব্যথা। তো তখন আমরা অটোস্কোপ দিয়ে কানের ভিতরটা দেখি। কানের ভিতরে পর্দাটা দেখলেই দেখা যায় সেটা বেশ লাল, সেখানে নর্মাল অবস্থায় লাইট দিলে একটা রিফ্লেকশন পাওয়া যেত, সেই রিফ্লেকশনটা নেই। তারপরে একটু এয়ার ব্লো করলে যে ড্রামটা বাল্জ হতো সেটা হচ্ছে না। সো অল দিস সাইন্স together means that middle ear infection. তো মিডল ইয়ার ইনফেকশনের ট্রিটমেন্ট হলো যে আপনার অ্যান্টিবায়োটিক্স দিতে হবে এবং ব্যাকটেরিয়াল, এবং সেটা সাধারণত আমরা অ্যামক্সিসিলিনটাই চুজ করি। তো অনেক সময় দেখা যায় যে 3 দিন অ্যামক্সিসিলিন দেওয়ার পরেও হাই ফিভার এখনো কমপ্লেন করছে, সেক্ষেত্রে আমরা যে অগমেন্টিনটা ইউজ করি, যেটা অ্যামক্সিসিলিন অ্যান্ড ক্লাভলিনিক অ্যাসিড অ্যান্টিবায়োটিক, যেটা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলোকে প্রতিহত করে, সেটা আমরা চুজ করি। আবার কোনো কোনো সময় দেখা যায় কোনো বাচ্চা আসে তারা মুখে দিয়ে অ্যান্টিবায়োটিক খেতে পারে না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা সেফট্রাক্সান IM ইনজেকশনস ফর 3 days, মানে মাংসের মধ্যে ইনজেকশন, যারা খেতে পারে না তাদেরকে কোনো মতেই ওরাল মেডিকেশন দেওয়া যাচ্ছে না, তাদেরকে দেওয়া যেতে পারে। তারপরে যাদের ইয়ার ইনফেকশন পারসিস্টেন্ট,
বারে বারে হচ্ছে, অনেকেই দেখা যায়, অনেকে দেখা যায়, তাদের ক্ষেত্রেও আমরা কেন আপনি ব্যাকটেরিয়াগুলো বলেছেন, কিন্তু কোনো কারণের জন্য কি হয় এটা, মানে কেন হচ্ছে বারবার করে? সেটা একটা নানান ফ্যাক্টর তো হতে পারে, তার মধ্যে যে ফ্যাক্টর ইমিউনোকম্প্রোমাইজ, অনেকটা জেনেটিক্যালি মিডল ইয়ার সিনড্রোম আছে, ডিজিজ আছে, যে এটা বিশিষ্ট ফ্যামিলিতে জেনেটিক্যালি দে আর প্রোন টু ইয়ার ইনফেকশনস। অ্যাঙ্গুলেশন যেমন ডাউন সিনড্রোমের ইস্টিশিয়ান টিউবটা লিটলটা হরাইজন্টাল, যার ফলে ড্রেন করতে পারে না, তাদের হয়। ডাউন সিনড্রোম খেলে কি হয়, ক্লেপ্ট প্লেট যাদের আছে তাদের হয়। তারপরে পেসিফায়ার, চুষনি যেটা বলে, এইসব আসলে ব্যবহার করা এত স্বাস্থ্যসম্মত নয়, এসব কারণে ইনফেকশন হতে পারে। তারপরে আপনার প্যাসিভ স্মোকার, যারা ঘরে স্মোকিং করে বাচ্চাদের কাছে, they can also cause crowded places like daycare center, schools, college, এসব কারণেও আপনার ইয়ার ইনফেকশনস হয়। তবে ইয়ার ইনফেকশনস এর ট্রিটমেন্ট অবশ্যই করা আছে উচিত, কেন এর কারণে অনেক কমপ্লিকেশন হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, ইয়ার ড্রামের পিছনে যে আমাদের বোন আছে, ম্যাস্টয়েডাইটিস হতে পারে। তারপরে আপনার এই ধরনের কমপ্লিকেশন ইয়ার সবচেয়ে বড় যে কারণে আমরা ট্রিটমেন্ট করে থাকি সেটা হচ্ছে টু প্রিভেন্ট হিয়ারিং লস, এবং হিয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার কারণে ছোট বাচ্চাদের অনেক সময় স্পিচ প্রবলেম দেখা যায়, না শুনলে তো বলবেই কিভাবে। হ্যাঁ, তো সেই কারণে ইয়ার ইনফেকশন as a pediatrician we treat it very aggressively, very seriously. Thank you doctor. দর্শক শুনলেন যে আপনারা যখন কানে ব্যথা নিয়ে আপনার শিশুটা আসবে বা বলবে যে কান পুল করতেছে কিংবা কানে ব্যথা বলতে পারবে, একটু বড় বড় কিড, অবশ্যই আপনি ইগনোর করতে পারবেন না সেটা। ডাক্তার বললেন যে এটার জন্য কি কি সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে, এর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এটা ভাইরাল না ব্যাকটেরিয়াল, যার ফলে এটা আপনার অবশ্যই কর্তব্য যে ট্রিটমেন্ট দেওয়া এবং ওনারা দিয়ে থাকবেন সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে, একটা অ্যান্টিবায়োটিক না হলে একটাতে সুইচ করবেন, এটা ওনারা জানবেন। আর এর জন্য যে কমপ্লিকেশনগুলো হতে পারে, এটা ব্রেনে, যেহেতু কানের থেকে এদিকে ব্রেনে যেতে পারে, মেনিনজাইটিস হতে পারে, আপনার প্রদাহ হতে পারে, ব্রেনের যে একটা কাভার থাকে, কিংবা ম্যাস্টয়েড বোন থাকে একটা, এর ভিতরেও ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে। এবং লং টার্মে একটা কমপ্লিকেশন হচ্ছে হিয়ারিং লস, আপনি কানে শুনবে না সে, তখন আপনি কানে যখন শুনবে না তখন সে কথাও বলতে পারবে না ভবিষ্যতে। তো যার ফলে আপনি বুঝতে পারছেন যে এটা কতখানি ইম্পর্টেন্ট। আমরা কোনো কিছু ইগনোর করবো না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বাচ্চাদের স্বাস্থ্য, আমাদের নিজেদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্য আমার মনে হয় আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ ওরা কথা বলতে পারে না এবং বোঝাতে পারে না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমরা সবাই খুবই সতর্ক, বাট স্টিল আমাদেরকে উই নিড টু বি মোর কেয়ারফুল with every symptom they had. Thank you, Dr. Hassan, for explaining everything. I'm so happy that you came here and you explained everything. Thank you so much. আপনি কি কিছু বলতে চান দর্শকদের জন্য? Thank you, Dr. Naeed and the Time TV for giving me an opportunity to discuss the common ailments or the illnesses of the children, and I look forward to have these opportunities because I just want to educate my community, exactly, especially Bangladeshi community, যাদের বাচ্চারা রয়েছে যারা বিভিন্ন রোগ শোকে ভুগে, কিন্তু অনেক সময় তাদের অবহেলা, অজ্ঞতার কারণে ভালো চিকিৎসার দ্বারস্থ হতে পারছে না। এক্স্যাক্টলি, এখানে তো সবকিছুই আছে। তারপর ধন্যবাদ ডক্টর, আবারই বলছি ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের প্রচেষ্টা আপনারা যদি একটুটুকু নিতে পারেন, আরেকটুকু বোঝাতে পারি, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। থ্যাংক ইউ এগেন, আমাদের সঙ্গে থাকবেন। গুড নাইট।